শান্ত, সবুজ, সুন্দর আর নান্দনিক সড়কবাতির আলো ঝলমলে রাজকীয় শহর। দক্ষিণে প্রবাহমান পদ্মা আর এর ছায়াসুনবির প্রকৃতি যে কাউকে চিনিয়ে দিবে এটি দেশের উত্তরাঞ্চলের ইতিহাস খ্যাত নগরী রাজশাহী। প্রাচীন পুণ্ড্রবর্ধন জনপদের অংশ এই রাজশাহীর জনবসতি বহন করে হাজার বছরের ঐতিহ্য, যার আদি নাম রামপুর বোয়ালিয়া। 18 শতকের মাঝামাঝিতে রামপুর ও বোয়ালিয়া গ্রাম দুটির সমন্বয়ে গড়ে ওঠে রাজশাহী শহর, যা এখন গ্রিন সিটি, ক্লিন সিটি, সিল্ক সিটি ছাড়াও পেয়েছে শিক্ষানগরীর খ্যাতি। অবকাঠামো থেকে সেবা, সৌন্দর্য আর উন্নয়নে বদলে যাওয়া স্বপ্নীল নগরীর নাম রাজশাহী, যার আছে ঐতিহ্য, সভ্যতা আর সংস্কৃতির মিশেলে সমৃদ্ধ এক ইতিহাস। তবে আধুনিকতার মোড়কে চাপা পড়েছে সেই আদি রাজশাহীর নানা গল্প আর সুখস্মৃতি। নান্দনিক এই শহরের বিবর্তিত জনজীবনের গল্পই বলছি এখন। এ শহরের নিচ দিয়ে বয়ে গেছে প্রমত্তা পদ্মার প্রাণলীলা। যদিও এক সময়ের খরস্রোতা এই নদী এখন বড্ড বেশি শান্ত আর নীরব, তবে পদ্মাকে ঘিরেই একসময় গড়ে উঠেছিল এই মহাকালগড় জনপদ। একসময় এর বুক ভরা জলরাশি এক করে রেখেছিল দুই বাংলার অসংখ্য নৌবন্দর ও বাণিজ্য কেন্দ্রকে। আর এ পথেই ভিনদেশি বণিকদের আগমনে ঘটেছিল রেশম, খয়ের, কার্পাস, নীল, লাক্ষাসহ নানা পণ্যের ব্যবসা বাণিজ্যের প্রসার। সময়ের সাথে সাথে নিজ পলিতে ভরাট হয়েছে পদ্মা, জলশূন্যতায় হারিয়েছে তার জৌলুস। তবু হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে বয়ে আসা এই গঙ্গা আজও অবিচ্ছেদ্য অংশ হয়ে মিশে আছে এ জনপদের জীবন ও জীবিকায়। 1289 সালে বাগদাদ থেকে এখানে ধর্মপ্রচারে আসেন হজরত শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাইহিন। এরপর তিনি মারা গেলে এখানেই তৈরি হয় তার মাজার। পরে 1630 সালের দিকে এই মাজার ঘিরে গড়ে ওঠে তীর্থভূমি। তখন তার অনুসারী বা আউলিয়াগণদের বু আউলিয়া বা সুবাসিত স্থান, যা বোয়ালিয়া নামে পরিচিতি পায় এ নগর। এই গঙ্গার ধারে, যাকে আমরা পদ্মা বলি, এর পারে বর্তমান যে দরগাপাড়া বলা হচ্ছে, এটাই হলো সবথেকে পুরাতন বসতি। এই শহরে তেমন কোনো প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া যায়নি, যা দিয়ে আমরা বলবো, গবেষণার ভিত্তিতে বলবো যে এই শহরটা প্রাচীন নয়। একেবারে নবীন তাও বলা যাবে না। একটা ঘটনা পরম্পরায় এখানে হযরত শাহ মখদুম রূপোশ রহমাতুল্লাহ আলাইহি আসলেন। উনি এসে এখানে ধর্মপ্রচার শুরু করলেন। তারও আগে হযরত তুরকান শাহ এসেছিলেন। দুইজন রাজকুমার ছিলেন। রাজকুমার মানে জমিদার নন্দন। এরা তাকে হত্যা করেছিল। ওনার নির্মম হত্যাকাণ্ড, এই ঘটনাটা বাগদাদে পৌঁছে গেল বড় পীর সাহেবের কাছে। উনি তখন সন্তানদের এবং তার অনুসারীদেরকে পাঠালেন এখানে ধর্মপ্রচারের জন্য। ওনারা এসে একটা পর্যায়ে সেই জমিদারদের সঙ্গে তাদের যুদ্ধ হয়। আজকের যেটা ঘোড়া মারা বলা হচ্ছে, এই যুদ্ধে ওখানে অনেক ঘোড়া মারা যায়, ওদের সঙ্গে যুদ্ধ হয়। তারপরে একটা পর্যায়ে সেই জমিদার তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং এখানে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি ওনার নেতৃত্বে এখানে ধর্মপ্রচার হয়
একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। দরগার পাশেই 1725-এর দিকে নেদারল্যান্ডস থেকে আগত ডাচরা তাদের রেশম, কার্পাস, লাক্ষার ব্যবসায়িক প্রসারে নদীপাড়ে নির্মাণ করেন এই সাদা কেল্লা বা বড় কুঠি। পরে 1742 থেকে 1750-এর মধ্যে এখানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বিহার, গুজরাট থেকে পুঁজি সমেত আসতে শুরু করেন ব্যবসায়ীরা। আর এই বড় কুঠিকে ঘিরেই এ বন্দরে বাণিজ্য শুরু হয় রেশম, সরু চাল, কার্পাস ও লাক্ষার। নবাবী আমল থেকেই বৃহত্তর রাজশাহীর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো নাটোর থেকে। 1825-এ পরিবেশগত কারণে জেলার সদর দপ্তর নাটোর থেকে নিয়ে আসা হয় রামপুর বোয়ালিয়ায়। তখন রাজশাহী মহানগর, তৎকালীন বোয়ালিয়া ছিল বিখ্যাত বাণিজ্য বন্দর। 1869 সালে সূচনা হয় রামপুর বোয়ালিয়া মিউনিসিপ্যালিটির। পরবর্তীতে তা নাম ধারণ করে রাজশাহী পৌরসভা। মূলত 1740 থেকে 1962 পর্যন্ত শহর বেড়েছে বিভিন্ন স্থান থেকে আগত অভিজাত ও বণিক শ্রেণীর মানুষে। এতে করে তখনকার বোয়ালিয়া বা রাজশাহী রূপ নেয় কসমোপলিটান শহর রূপে। আর 1990 সালে মিউনিসিপ্যাল শব্দটির পরিবর্তে যুক্ত হয় রাজশাহী সিটি কর্পোরেশন। সেই থেকেই 30টি ওয়ার্ডে বিভক্ত হয় এটি। একসময় গাছগাছালি আর বন জঙ্গলে পরিপূর্ণ ছিল মধ্য শহরের এই অভিজাত এলাকা উপশহর। 47-এর দেশভাগের পর এখানে এসে বসতি করেন রিফিউজি, বিহারি সহ নানা সম্প্রদায়ের মানুষ। তবে কালের বিবর্তনে আজ এখানে সবচেয়ে অভিজাত শ্রেণীর মানুষের বসবাস। পুরাতন বাড়িগুলো অনেকজনের কাছে বিক্রি করেছে, হস্তান্তর করেছে, যেইগুলো এখন 5 তলা 6 তলাতে রূপান্তরিত হয়েছে। রাস্তাঘাট বড় হয়েছে। আমাদের সময়টা স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগ এখন আর নাই। এখন একটু অত্যাধুনিক মডার্ন সিটিতে পরিণত হয়েছে। এখনকার চলার গতিবিধি একটু ভিন্ন ধরনের হয়েছে, আমাদের সঙ্গে মেল খায় না। নগরায়নের ফলে খোলামেলা নির্মল বাতাসের এই শহরে বেড়েছে কোলাহল আর কর্মচঞ্চলতা। বন্দী হয়েছে খোলা মাঠ আর আকাশের সীমানা। সবচেয়ে সমস্যা হচ্ছে আমাদের ড্রেনগুলো ঠিক মতো হয় না। হ্যাঁ, ড্রেনগুলো পরিষ্কার হয় না। এই দেখেন রাস্তা, ওই ড্রেনগুলো দেখেন মাটি জমে গেছে। যখন এরা কনস্ট্রাকশন করছিল, কনস্ট্রাকশনের পরে ভিতরতে যে সব লাঠিগুলো বা এইগুলো সব ওইভাবেই থেকে গেছে। ওরা পরিষ্কারও করে নেই। যখন বৃষ্টি হয় পানি ওভারফ্লো করে ঘরের মধ্যে চলে আসে। $2019 থেকে 20 অর্থ বছরে 3000 কোটি টাকার বড় প্রকল্প পায় রাশিক। তা বাস্তবায়নে পরিবেশগত সমীক্ষা ছাড়াই কাটা হয় প্রায় 2500 গাছ। তাতে গ্রিন সিটি, ক্লিন সিটি রাজশাহী হারিয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্য, আর অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি বেড়েছে দূষণ ও পরিবেশগত ঝুঁকি। বিগত 30 বছরের নগরায়ন দেখেন, সেই ক্ষেত্রে রাজশাহীতে প্রায় 1100-র মতো পুকুর ছিল, যেগুলা ভরাট করে হাইরাইজ বিল্ডিং করা হয়েছে। যে জিনিসটা হওয়ার কথা, পুকুর সংরক্ষণ করতে হবে। জলাশয় ভরাট করে সেই জায়গায় কোনো হাইরাইজ বিল্ডিং করা সরকারি কোনো এনভায়রনমেন্টাল পলিসিতে পড়ে না, পরিবেশ বান্ধব না। কিছু পুকুর সংরক্ষণ করা হয়েছে, তার পাড়গুলা কংক্রিট দিয়ে, স্ল্যাব দিয়ে ঢালাই করে তাকে করা হয়েছে। এখন এতে কি হয়েছে যে প্রাকৃতিক যে পুকুরের ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেমটা নষ্ট হয়েছে এবং আলটিমেটলি যেটা হচ্ছে, পুকুর উত্তপ্ত হচ্ছে। গ্রীষ্মকালে অত্যন্ত কি বলবো যে তাপের কারণে তাপদাহর সৃষ্টি হচ্ছে। তো নিয়ম অনুযায়ী একটা গাছ কাটলে সে জায়গায় আসলে 3টা গাছের রিপ্লেসমেন্ট করা উচিত।
আজকের আধুনিক ও চাকচিক্যময় নগর রাজশাহীর ভাজে ভাজে চাপা পড়েছে নানা স্বর্ণালী সময়। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি আদি এ জনপদের ছিল সাংস্কৃতিক ঐতিহ্যে ভরা গৌরবময় ইতিহাস। পুরনো মন্দির, মসজিদ, স্তূপ ও পুরাকীর্তি সহ নানা প্রাচীন নিদর্শন ও প্রত্নসম্পদে সমৃদ্ধ এই বরেন্দ্রভূমি। একসময় নগরীর এই ঘোড়ামারা এলাকা জুড়ে গড়ে ওঠে বেশিরভাগ নাট্যমঞ্চ, সাংস্কৃতিক ক্লাব, থিয়েটার হল, যার বেশিরভাগই সময়ের সাথে সাথে হয়েছে বিলীন। তবে কিছু কিছু আদি স্থাপনা আর নিদর্শন আজও রয়েছে অযত্নে আর অবহেলায় ভগ্নদশায়। দেখে মনে হবে আজকের উন্নত শহরে বড্ড বেশি বেমানান এসব। দখলদারদের আধিপত্য আর বাণিজ্যিক মনোভাবের বিপরীতে টিকিয়ে রাখা যায়নি এর কোনোটাই। এই যে পুরনো ইটের স্তূপ, এখানেই জন্ম নিয়েছিলেন খ্যাতিমান চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক। বেআইনিভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার পৈতৃক এই বাড়িটি। বর্তমানে আগাছা আর আবর্জনায় পরিপূর্ণ ধ্বংসস্তূপে রূপ নিয়েছে স্থানটি। অবকাঠামোগত উন্নয়নের জোয়ারে যেন ভেসে যেতে বসেছে এই শহরের আদি সাহিত্য, সংস্কৃতির গৌরব আর মূল্যবান স্মৃতিচিহ্ন। রাজশাহী অ্যাসোসিয়েশন আগে অলকা সিনেমা ছিল, আমরা তারও আগে এটি থিয়েটার হল ছিল মূলত। এখানে সাংস্কৃতিক চর্চাটা রাজশাহী অলকাকে কেন্দ্র করেই রাজা প্রমোদনাথ টাউন হল বলা হতো। আমাদের বাংলাদেশ স্বাধীনের পর রাজশাহী সাংস্কৃতিক অঙ্গন খুব রমরমা ছিল। এখানে নাটক হতো নিয়মিতভাবে, সঙ্গীত চর্চা হতো নিয়মিতভাবে, নানা ধরনের সংকট তৈরি হয়েছে, মানুষের আরও গতি বেড়েছে, মানুষের আরও কি বলবো, আরও যদি বলা যায় কি ভোগবাদিতার দিকে মানুষ বেশি করে ছুটতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই যে মননশীল চিন্তার যে জায়গাটি, যে ধারণাটি, সেটা ক্রমশ স্থমিত হয়ে আসছে। এই উপমহাদেশের মধ্যে একটা অন্যতম সমৃদ্ধশালী জাদুঘর, সেই জাদুঘর কিন্তু অবহেলিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি দেখে থাকেন। আমরা মনে করি রাজশাহী কর্তৃপক্ষের এখানে এক্ষেত্রে একটু দৃষ্টি দেওয়া দরকার। এখানে সাংস্কৃতিক এবং সাহিত্যের এবং ভাস্কর্য শিল্পের অনেক অনেক কিছু লুকিয়ে আছে, যা আমাদের প্রজন্মকে উৎসাহিত করতে পারে। সাহেব বাজার ক্রমবর্ধমান নগরীর মানুষের সকল প্রয়োজন ও ব্যবসা বাণিজ্য ঘিরে ভোর থেকে মাঝরাত পর্যন্ত জমজমাট থাকে মধ্য শহরের এ বাজার। এক সময়ের পদ্মাপাড়ের ইউরোপীয় কুঠি আর সাহেবগঞ্জে গড়ে ওঠা বণিকদের বসতি ঘিরেই গড়ে ওঠে নগরীর আলুপট্টি, সোনাদিঘি ও সাহেব বাজার। এরপর সময় যত গড়িয়েছে, বেড়েছে অট্টালিকা ও বসবাসরত মানুষের সংখ্যা, তাতে ছোট হয়েছে বাজারের পরিসর। শহরের ব্যবসা বাণিজ্য ঘিরে নগরীর প্রাণকেন্দ্র এই সাহেব বাজার। একসময়ের 4 খণ্ডের এই বাজার পরিসরে ছোট হয়ে এখন রয়েছে মাত্র 2 খণ্ড। অষ্টাদশ শতাব্দীর এই তোহা বাজার এখনও প্রয়োজন মিটিয়ে যাচ্ছে এই ক্রমবর্ধমান জনগোষ্ঠীর। তবে নগর উন্নয়নের সাথে তাল মিলিয়ে অনেকটাই পিছিয়ে এখানকার উন্নয়ন। সময়ের সাথে সাথে প্রয়োজনের তাগিদে এ বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন পাড়া মহল্লা, স্কুল, কলেজ ও হাজারো ব্যবসা প্রতিষ্ঠান। তাতে এই এলাকা ঘিরে বেড়েছে নগরবাসীর কর্মচঞ্চলতা। নগর পরিকল্পনায় বরাবরই অবহেলিত হয়েছে এক সময়ের ছোট এই তোহা বাজারটি, যা সুশৃঙ্খল, ক্রেতাবান্ধব ও সময়োপযোগী করতে বরাবরই দাবি তুলেছেন ব্যবসায়ীরা। আমাদের রাজশাহী শহরের মেন প্রাণ কেন্দ্র হচ্ছে সাহেব বাজার। স্বাধীনের আগে থেকে এই বাজার আছে। আমাদের সামনে কিন্তু সুন্দর একটা পরিবেশ ছিল, দোকান ছিল সাজানো গুছানো, ব্যবসাটাও ভালো চলছিল। এটা হঠাৎ করে এসে একদিনের নোটিশ দিয়ে পট্টিকে উচ্ছেদ করে ফেলেছে, মানে ভেঙে ফেলা হয়েছে। দেওয়ার পরে এই পর্যন্ত এখনো এইভাবেই আছে। আর আসলে সাহেব বাজারের যতখানি জায়গার দরকার, এই জায়গাটা ওনারা দেয়নি। এখন আমার সাহেব বাজার
যেমন বৃষ্টি হলে পারে আপনার গাড়ি ঘোড়া ঢুকতে অসুবিধা হয়। মণি চত্বর, যেখানে আসলে সুনা মসজিদ থেকে যদি কোনো গাড়ি আসে, যে টার্নিং পয়েন্টে যে বাজারে ঢুকবে, সেটাও প্রশাসন বন্ধ করে রেখেছে। এর জন্য আমাদের ব্যবসার মানটা আসলেও খারাপ হয়ে গেছে, আর বাজারটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। এভাবেই আদি থেকে বর্তমান নানা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে বিবর্তনের এই স্রোতধারা বয়ে আনবে সুখ, শান্তি আর সমৃদ্ধির বার্তা।